সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারে বন্যার কবলে 17.5 লাখ মানুষ, প্রত্যন্ত এলাকায় পৌঁছায়নি ত্রাণ। বাড়ছে বন্যার বিস্তৃতি, উত্তরের কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধার নিম্নাঞ্চল ডুবছে, বিভিন্ন পয়েন্টে ভাঙন। বন্যার কারণে সিলেট বিভাগে এইচএসসি এবং সমমানের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত। 9 জুলাই থেকে রুটিন অনুযায়ী পরীক্ষা। এবং উখিয়ায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত রোহিঙ্গাদের সরানোর সিদ্ধান্ত, স্থানান্তরে রাজি নন রোহিঙ্গা নেতারা। স্বাগত জানাচ্ছি সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। সিলেটের 13 উপজেলার সবগুলোই এখন বন্যা কবলিত। প্রায় 8.5 লাখ মানুষ পানিবন্দী। সবচেয়ে বেশি প্লাবিত কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং কালাইঘাট উপজেলার গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। গরু মহিষ নিয়ে আশ্রয় কেন্দ্রে অনেকেই। প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন দরিদ্রদের একটি বড় অংশ। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো বালির ঢিবি। ঘরবাড়ি ডুবে যাওয়ায় এখানে পলিথিন বা চাটাইয়ের তাঁবুতে আশ্রয় নিয়েছে 20টি পরিবার। 40 জন মানুষের সাথে একই ছাদের নিচে আশ্রয় পেয়েছে গৃহপালিত প্রাণীরাও। কোম্পানিগঞ্জ উপজেলার শিমুলতলা আদর্শ গ্রামে কমপক্ষে 1000 মানুষের বসবাস। ঈদের আগের দিন থেকে হঠাৎই উজানের ঢলে নেমে আসে দুর্যোগ। পানির নিচে তলিয়ে যায় ঘরবাড়ি। পরিস্থিতি এতটাই খারাপ যে ঈদ উদযাপন নয়, বেঁচে থাকার লড়াইয়ে তারা। ঈদ কিভাবে করে আমরা করতে পারছি, বড় দুঃখ কষ্ট আছে। ঠান্ডা বাড়া নাই, কুস্তা নাই, বিস্কুট মুটকুট চা চুয়াই নাই, খাওয়াই চিনিছিল। খানি কুড়া ঠিক ঠিক মতে অন্যা বাচ্চা দুধও পান না। 2022 সালে বানের তোরে ভেঙে যায় জুলিকা বিবির ঘর। ষাটোর্ধ্ব এই বৃদ্ধার ঘর এবারের বন্যায়ও ভেসে যাওয়ার ঝুঁকিতে। ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালবাড়ি গ্রামে নৌকা নিয়ে ঢুকলে এসব করুণ দৃশ্য চোখে পড়ে। অথচ বানভাসী এসব মানুষ এখনো দেখা পাননি তাদের দেখে রাখার প্রতিশ্রুতি দেয়া জনপ্রতিনিধিদের। আমাদের তো দুঃখ হইয়া যায়, আমাকে খুঁজো বড় করুন না, অতটুকু আমার আবেদন। বড় কষ্টের মাঝে আছি আমরা, বুঝছেন না, কেউ আইয়া দেখাও না আমরা রে। চেয়ারম্যান মেম্বার কেউ দেখে নাই, অথবা আপনার কেউ দেখছে না। সিলেটে সবচেয়ে বেশি প্লাবিত গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার প্রায় 40টি গ্রাম পানির নিচে। প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় 556টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সরবরাহ প্রয়োজনের তুলনায় খুবই কম। সালে সালে লাগিয়েছে পানি, ওফারও কইয়া তো এই জায়গায় আইছি। বাদা লাকড়ি দিয়া অনেক কষ্ট করিয়া রান্না বাড়া করে। অবশ্য জনপ্রতিনিধিদের দাবি, ত্রাণ তৎপরতায় চেষ্টার কোনো ঘাটতি নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যারা আছেন তাদের প্রত্যেককে আমরা তাদের টিমের মাধ্যমে, আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য যারা আছে তাদের মাধ্যমে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি। আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে জেলা প্রশাসন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সিলেটের বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজান, গোয়াইনঘাটের এখন সবশেষ পরিস্থিতি কি, পানি পরিস্থিতি কি, এবং যারা পানিবন্দী রয়েছেন তারা কি সরকারি সহযোগিতা পাচ্ছেন কিনা? গোয়াইনঘাটের যে পরিস্থিতি গতকাল পর্যন্ত কিন্তু যথেষ্ট খারাপ ছিল, এবং আমি রয়েছি শিয়ালা, একটি গ্রাম বলা হয়, এই গ্রামের নাম শিয়ালা। এই গোয়াইনঘাটের একটি গ্রাম। এই গোয়াইনঘাটের এই গ্রামটায় যে চিত্র গতকাল পর্যন্ত ছিল, আমার পাশের যে বাড়িটি, সেই বাড়ির একদম চকি সমান বা খাট যেটি বলি আমরা, চকি সমান উঁচুতে পানি ছিল, এবং এই ঘরে যারা অবস্থান করছিলেন তারা নিরাপদ আশ্রয় অর্থাৎ আশ্রয় কেন্দ্রগুলোতে তারা চলে গেছেন। এবং এই বাড়ির যে সীমানায় অর্থাৎ উঠানে কিন্তু এখনো পানি প্রবাহিত হচ্ছে, এবং আশেপাশের যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির হাঁটু সমান কিন্তু পানি পৌঁছে গিয়েছিল, এবং এই হাঁটু সমান পানিতে যথেষ্ট মানবতার জীবনযাপন তারা করেছেন। এবং এই শিয়ালা গ্রাম সহ মোটামুটি বলা যায় যে এই গোয়াইনঘাটের এই যে 13টি ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটি ইউনিয়নের অর্থাৎ 223টি গ্রাম সরাসরি বন্যায় আক্রান্ত, এবং সেখানে 1 লাখ প্রায় 25,000 মতো মানুষ এই
বন্যায় আক্রান্ত হয়েছে এবং এতে সহজেই বোঝা যায় যে কতটা বেশ খারাপ অবস্থা এই বন্যার কারণে। এবং এখানে যে আশ্রয় কেন্দ্র রয়েছে 56টি আশ্রয় কেন্দ্র, সেখানে এই 1,25,000-এর মধ্যে প্রায় 1500 মানুষ এখন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করার সময় যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যে সাহায্য সহযোগিতাগুলো তাদের পাওয়ার কথা, সেই সাহায্য সহযোগিতাগুলো তারা পাচ্ছেন না। বিশেষ করে ত্রাণ তৎপরতার ক্ষেত্রে আমরা একটা দেখতে পাচ্ছি স্কুল ঘরের মতো, এটি কি আশ্রয় কেন্দ্র পানির মধ্যে যেটি ডুবে আছে? হ্যাঁ, এটি একটি শিয়ালা হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি একটি আশ্রয় কেন্দ্র এবং এই আশ্রয় কেন্দ্রে গতকাল পর্যন্ত প্রায় 10 জনের মতো এখানে অবস্থান করেছিলেন, 10টি পরিবার। সেক্ষেত্রে 20 থেকে 30 জন পরিবার ছিল। পানি কিছুটা নেমে যাওয়ার কারণে অনেকেই এখানে আর অবস্থান করছেন না। তারপরও 3 থেকে 4টি পরিবার রয়েছেন যাদের বাড়িঘর এখনো পানির নিচে রয়েছে এবং আশেপাশে সহজেই দেখা যাচ্ছে যে এই আশ্রয় কেন্দ্র সহ আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে প্রত্যেকটা বাড়িঘরে এখনো পানি রয়েছে। অর্থাৎ চৌকির নিচ থেকে, অর্থাৎ ঘরের মেঝে থেকে পানি সরে গেলেও বাড়ির উঠোন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা, অর্থাৎ মেঝে ছুঁই ছুঁই এখনো পানি রয়েছে। আমরা আশ্রয় কেন্দ্রটির যে অবস্থা দেখলাম এবং বাড়িও পানিতে ডুবে আছে, সেক্ষেত্রে এই আশ্রয় কেন্দ্রগুলো পর্যন্ত কি সাহায্য সহযোগিতা যাচ্ছে? অর্থাৎ কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার কতটুকু প্রতিফলন আপনি দেখেছেন? আসলে সরকারি যে প্রতিশ্রুতি বা জনপ্রতিনিধিরা যেরকম প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন আমরা আসলে এখানে দেখি না। আমি গোয়াইনঘাটের এই যে শিয়ালা হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রয়েছি, এটি বলা যায় যে গোয়াইনঘাটের একটি প্রত্যন্ত এলাকা এবং এটি মেইন যে গোয়াইনঘাট উপজেলা রয়েছে তার থেকে অনেক দূরে এবং এখানকার অধিবাসী যারা রয়েছে অধিকাংশই মৎস্যজীবী এবং শুকনার সময় তারা কৃষিজীবী। তাদের নিজস্ব নৌকাও বলতে নেই, ডিঙ্গি নৌকা 2-1টা পরিবারে থাকে, অন্যান্য পরিবারেও নেই। সুতরাং এই যে নিম্ন আয়ের মানুষ, তারা এই দুর্যোগকালীন সময়ে যে নৌকায় করে আশ্রয় কেন্দ্রে আসবেন এরকম পরিস্থিতিও অনেক সময় থাকে না, যার কারণে একদম নিতান্তই গরিব মানুষ বলে তারা নিজস্ব বাড়িঘরে বা আশ্রয় কেন্দ্রে আসতে পারলে তারা আসছেন। কিন্তু তাদের যে সারা বছরের যে ফসল, অর্থাৎ ঘরে যে খাদ্য মজুদ থাকে, ধান চালের যে মজুদ, এবারের বন্যায় তার অনেকাংশেই কিন্তু হাওরে পানিতে চলে গেছে। এবং আমি একটা পরিবার পেয়েছি, এক থেকে বেশ কয়েকটি পরিবার পেয়েছি যারা 25 থেকে 30 মণ বা 40 মণ পর্যন্ত ধান ছিল সারা বছরের খাবার, সেটি কিন্তু পানিতে তলিয়ে গেছে। তারপরেও এখানে সাধারণ মানুষের অভিযোগ যে এই যে আশ্রয় কেন্দ্রটি আমার পিছনে, সেখানে এখন পর্যন্ত ইউনিয়নের মেম্বার বা চেয়ারম্যান যারা জনপ্রতিনিধি তারা এখন পর্যন্ত কেউ আসেননি, কোনো ধরনের ত্রাণপত্র তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করছেন না। আপনি নিজেও সাবধানে থাকবেন, চারদিকে পানি, সাবধানে তথ্য সংগ্রহ করবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। বাড়ছে বন্যার বিস্তৃতি, সুনামগঞ্জের 7 লাখ মানুষের দুর্ভোগের সাথে যুক্ত হয়েছে মৌলভীবাজার এবং নেত্রকোনার আরও 2 লাখের বেশি মানুষের ভোগান্তি। আশ্রয় কেন্দ্রে আসা মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে নদ নদীর 2 কুল উপচে উত্তরের জেলা কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধার নিম্নাঞ্চল ডুবছে, দেখা দিয়েছে নদী ভাঙন। উজানের ঢল কমে আসায় সুনামগঞ্জের সুরবাসহ সব নদ নদীর পানি কমছে, তবে কমেনি বানভাসীদের ভোগান্তি। এখনও 11 উপজেলায় পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে ছাতক ও দোয়ারা বাজারের বাসিন্দারা। একটা রুম নেওয়ার জন্য 2 তলাতে আর কি আমরা খুব চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান আমরা পাইতেছি না এবং সব দিকে যদিও খবর লাগাচ্ছি সব দিকেই খুবই খারাপ অবস্থা। ফকির হল আমরা এখানকার বিকা একটা করে খাইতে পারেন না, মানে আমরা কোনো সাহায্য দিতে পারেন না। এদিকে বুধবার রাত থেকে মৌলভীবাজারের বড়লেখার 20 গ্রাম সহ 40 গ্রামে নিচু এলাকা পানি প্রবেশ করে ভোগান্তিতে আছেন প্রায় 2 লাখ মানুষ। উত্তরেও বাড়ছে বন্যার সংখ্যা। তিস্তার পানি বেড়ে নেত্রকোনার কলমাকান্দায় প্লাবিত হয়েছে 65 গ্রাম। এদিকে কুড়িগ্রামে গত 2 দিনে নদী ভাঙনে সদর ও রৌমারী উপজেলায় গৃহহীন হয়েছে 50 পরিবার। ভাঙনে ঝুঁকিতে পড়েছে সদ্য সংস্কার করা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আসা যাওয়া করা যায় না, রাস্তাঘাট সব তল হয়ে গেছে, মানে আমরা ঘর থেকে বাড়িতে অনেকটা কষ্ট হয়ে যায়। বর্ষার কারণে একটু চাপ পড়ছে, তিস্তা নদীর ভাঙনটা স্রোতটা অব্যাহত থাকে, কঠিন থাকার কারণে চাপটা বেশি। আশা করি যে এটা আমরা দ্রুত চেষ্টা করতেছি এটা নিষ্পত্তি করা যায়, কিভাবে এই ভাঙনটা রোধ করে কিছু বাড়িঘর রক্ষা করা যায়। রংপুরের কাউনিয়ায়ও তিস্তার বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। পাওপুর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জিওব্যাগ ফেলছেন। আমাদের এখন নদী ভিতরে ঢুকে যাইতেছে, বীরের মধ্যে পুকুরের মধ্যে ঢুকে যাইতেছে। বাড়ি ঘরে দেখেন টিনের অবস্থা, বাড়ি ঘর কেমন অবস্থা।
এদিকে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘর, তিস্তা ও করতোয়ার পানি বেড়ে ৩ উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ এবং নীলফামারী থেকে যোগ দিচ্ছে সহকর্মীরা। শুরুতে সুনামগঞ্জে যাব, সহকর্মী জাকির হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জাকির, উজানের ঢলের পানি কমছে এবং পানি নামছে, কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কোন পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত কোন কোন এলাকার সুনামগঞ্জের এখনো পানিবন্দী আছে? দেখুন, পানি কমছে ঠিক, কিন্তু এখনো সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে এখনও প্রায় বলা যায় সুনামগঞ্জের 12 উপজেলায় এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে মানুষ। আমরা এখন জায়গাটায় দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর আবাসিক এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই আবাসিক এলাকাটা কিন্তু পৌর শহরের আবাসিক এলাকা কিন্তু এখনও সব বসতভিটা পানির নিচে তলিয়ে আছে। এই এখন পর্যন্ত পৌর শহরের কথা যদি বলি, পৌর এলাকার প্রায় 60% বসতভিটা এখন পর্যন্ত পানি রয়েছে। আর আপনি যেমনটা বলছেন, আসলে সুনামগঞ্জের যদিও এখন পানি কমছে, কিন্তু এখনও প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বসতভিটা থেকে এখনও পানি নামেনি। আমরা আজকে সারাদিনই মোটামুটি বলা যায় আজকে সুনামগঞ্জ সদর উপজেলার যে সুরমা তীরবর্তী যেসব গ্রাম রয়েছে সব গ্রামই আমরা দেখেছি একেবারে ঢেউয়ের আঘাতও, কিন্তু ঢলের পানির সাথে ঢেউয়ের আঘাতে বসতভিটা অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছে। আমরা এমনটাও দেখেছি। যারা একেবারে হতদরিদ্র পরিবার, সেই সব পরিবারের মানুষ এখন নির্ময়ের পরিবারে যে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। আর ত্রাণ সহায়তার কথা যদি বলি, আজকে সুনামগঞ্জে বেলা 3টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে পরিদর্শন করেছেন এবং আশ্রয় কেন্দ্র তিনি গিয়েছেন। আশ্রয় কেন্দ্রে ত্রাণের বিষয়ে তিনি যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে কাছে জানতে চেয়েছিলেন ত্রাণ সহায়তার কথা। তারা কিন্তু প্রতিমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের ত্রাণ তৎপরতার বিষয়ে জানতে চাই। আপনি বলছিলেন যে আসলে যেই জায়গাগুলোতে ত্রাণ তৎপরতা যাওয়া উচিত সেই জায়গাগুলোতে পৌঁছচ্ছে না, কেন সরকারিভাবে কি সেই পর্যন্ত আসলে নৌকা পৌঁছচ্ছে না? দেখুন, যে সমস্ত উপজেলা রয়েছে, উপজেলা শহর এবং জেলা শহরের যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে, শতাধিক আশ্রয়কেন্দ্র হবে, সেই সব আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ সহায়তা ঠিকই পাচ্ছে। কিন্তু বাকি যে আরও 4 থেকে 450 আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে, সেই সব আশ্রয়কেন্দ্র আমরা খবর পেয়েছি আসলে ত্রাণ সহায়তা খুব একটা পাচ্ছে না। যারা নিজের অর্থ দিয়ে যারা ত্রাণ সহায়তা খাদ্য নিয়ে যাচ্ছে তারা সেটাই খাচ্ছে, কিন্তু সরকারিভাবে যে সহযোগিতা সেটা আসলে প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন আজকে থেকে তারা ত্রাণ কার্যক্রম আরও বেশি চালাবেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জে এবারের বন্যায় কিন্তু বসতভিটার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কবে নাগাদ আবার পুনর্বাসিত হবে সেটা আসলে অনেকটাই ভাবার বিষয়, বিশেষ করে নির্ময়ের মানুষের সঙ্গে থাকুন। আমরা একটু নীলফামারীর খবর নেব। নীলফামারীতে সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, যেটা জানতে চাই যে নীলফামারীর যে ডিমলাই বুড়ি তিস্তা নদীর বাঁধ সেটিতে ভাঙন দেখা দিয়েছে, ভাঙনটির পরিস্থিতি এখন কি এবং পানিবন্দী প্রায় কত শতাধিক পরিবার রয়েছে? 2 শতাধিক, এবং পাশাপাশি আরও আসলে ভেঙে গেলে এরপরে ফলশ্রুতিতে কত পরিবার আরও এই ভাঙনের আওতায় আসবে? উজান থেকে নেমে আসা ঢল এবং গত 3 দিনের ভারী বৃষ্টিপাতে নীলফামারীর তিস্তা নদী এবং তিস্তা উপবাহিকার যে উপ এবং শাখা সেগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। ঠিক সেভাবে কিন্তু তিস্তার উপনদী বুড়ি তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছিল। গতকাল ভোর রাতে কিন্তু নিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দরখাতা এলাকার একটি বুড়ি তিস্তা নদীর বাঁধের প্রায় 200 মিটার অংশ ভেঙে গিয়ে কিন্তু পানি সকাল থেকেই লোকালয়ে প্রবেশ করছে। আমরা সর্বশেষ যেটি পেয়েছি যে সুন্দরখাতা বালাপাড়া ইউনিয়নের মধ্যম সুন্দরখাতা মাঝিয়ালপাড়া সহ প্রায় 6 থেকে 7টি গ্রামের কিন্তু প্রায় 2 শতাধিক পরিবার ইতিমধ্যে পানিবন্দী হয়েছেন। এছাড়া মধ্যম সুন্দরখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়েছেন। সেখানে পানিতে কিন্তু তার মাঠ এবং কয়েক কক্ষের অনেক অংশ পর্যন্ত তলিয়ে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু এখানকার কৃষকরা, কারণ কিছুদিন পূর্বে কিন্তু ভুট্টা এবং কাঁচামরিচ উঠেছে এবং তার আগামী আমন মৌসুমের জন্য কিন্তু এই জায়গাটিতে কিন্তু বীজতলা রোপণ করেছিলেন। সেই বীজতলা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানকার স্থানীয় কৃষকদের সাথে যেটি কথা বলেছি তারা যেটি বলছেন যে এই বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এই যে জায়গাটিতে ভাঙন দেখা দিয়েছে আশেপাশের প্রায় 100 বিঘা জমিতে এত বেশি পরিমাণে বালু উঠেছে যে এই পরবর্তী আমন মৌসুমে কিন্তু এখানে চাষাবাদ
কিন্তু অনেকটা ব্যাহত হবে। একইভাবে কিন্তু এখানকার যারা মরিচ চাষ করেছেন, বিভিন্ন মাহমুদ, এটি তো আসলে পরবর্তী পরিস্থিতি, যেটি জানতে চাই ভোগান্তিতে কি পরিমাণ মানুষ পড়েছেন এবং ত্রাণ সহায়তা সম্পর্কে একটু বলবেন আমাদের। এখানে এখন পর্যন্ত যেটি হয়েছে যে প্রায় 2 শতাধিক বাড়িতে কিন্তু পানি উঠেছে। বেশ কিছু মানুষের যারা পুকুরে মাছ চাষ করছেন তারা কিন্তু আসলে এই পুকুরটি ডুবে গিয়ে তাদের কিন্তু মাছের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ত্রাণ সহায়তার যদি কথা বলতে চাই, ত্রাণ সহায়তা বলতে এখানে এখন পর্যন্ত শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসেছিলেন এবং তারা এসে ছবি তুলে চলে গিয়েছেন। স্থানীয় মানুষদের সাথে তেমন হয়ে কোনো কথা বলেনি এবং উপজেলা প্রশাসন বা ত্রাণের যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাদের দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো মানুষ এখানে আসেনি এবং স্থানীয়দের সাথে কথা বলেনি। স্থানীয় মানুষ যেটি বলছেন যে হঠাৎ করে এই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে তাদের কৃষি জমি, তাদের পুকুর এবং বাড়িতে মাটি পানি উঠার জন্য কিন্তু তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত এবং তারা যেটি বলছেন যে অতি দ্রুত যদি এই বাঁধটি সংস্কার করানো হয় তাহলে কিন্তু এই লোকালয়ে আরো বেশি মানুষ পানিবন্দী হবে। ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সবুজ জানিয়েছেন গত 24 ঘন্টায় এখানে 101 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আগামী আরো 2-3 দিন কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের। জি মাহমুদ আল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। চলতি মাস জুড়ে সিলেট সহ উত্তরাঞ্চলে বৃষ্টি হবে, কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। এতে নদ নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে রোববার পর্যন্ত রাজধানীতে বৃষ্টি অব্যাহত থাকবে, এরপর আবারও কিছুটা তাপমাত্রা বাড়বে। তবে বুধবারের পর মৌসুমী বায়ুর প্রভাবে শুরু হবে বৃষ্টি। এদিকে খুলনা বিভাগ সহ গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়ায় এসব অঞ্চলে বাড়বে অস্বস্তি। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে 78 মিলিমিটার। সারা দেশেই মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। আর এছাড়া হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আপনার মাঝারি ধরনের ভারী থেকে স্থানভেদে কোথাও কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি এবং সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী 30 জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে, যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলো শেষে নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। সিলেটে বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী আছে 82,795 জন। অন্যান্য শিক্ষা বোর্ডের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী 30 জুনই পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা 1টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের নিচে অতি ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনের মধ্যে 500 পরিবারকে শনাক্ত করা হয়েছে। তাদের নিরাপদ স্থানে কিংবা রোহিঙ্গা লার্নিং সেন্টারে নেওয়া হবে। তবে নির্বিচারে পাহাড় এবং বন উজাড় এবং পাহাড় রক্ষায় উদ্যোগ না থাকায় ঠেকানো যাচ্ছে না ধস। এদিকে স্থানান্তরে রাজি নন রোহিঙ্গা নেতারা। 2017 সালে মিয়ানমারে জাতিগত সহিংসতার জেরে কক্সবাজারে আসে কয়েক লাখ রোহিঙ্গা। উখিয়া ও কক্সবাজারের পাহাড়ে আশ্রয় নেয় তাদের অনেকে। উখিয়া থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত 4000 একর পাহাড়ি জমিতে 34টি ক্যাম্পে বর্তমানে রয়েছেন 10 লাখ রোহিঙ্গা। বুধবার উখিয়ায় বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানির পর চিহ্নিত করা শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। অপরিকল্পিত পাহাড় ও গাছ কেটে বসতি গড়ে তোলায় ঘটছে ধস। এছাড়া পাহাড় রক্ষায় নেই কোনো উদ্যোগ। পাহাড় কেটেই তো এই ধরনের ঘরগুলো বানানো হয়েছে এবং পাহাড়ের পাদদেশে এটা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই পাহাড় নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু পাহাড় যেসব জায়গায় ধস হয়েছে ওগুলো সরেজমিনে ওগুলোকে বিভিন্ন প্রোটেকশন দেওয়া হয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে রোহিঙ্গাদের সরানো না হলে অতি বৃষ্টিতে আরও বড় দুর্ঘটনার সংখ্যা স্থানীয়দের। আমরা সারাক্ষণ ভয়ের মধ্যে থাকি। সরকারের কাছে অনুরোধ, আমাদের এখানে একটি নিরাপদ আশ্রয় ও ঘরের ব্যবস্থা যেন করে দেয়। মানুষ সচেতন হতো, মানুষ একটু সতর্কতা অবলম্বন করত, তাহলে আজকের এই মৃত্যুজঙ্গ হতো না। এদিকে অন্য এলাকায় সরিয়ে নিলে সেটা স্থায়ী সমাধান নয় বলছেন রোহিঙ্গা নেতারা। অন্য কোনো উপায় নেই, একটিমাত্র উপায় আছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে আমাদেরকে নিরাপদে মিয়ানমারে নিয়ে যাওয়া।
গেল কয়েক বছর অতিবৃষ্টিতে পাহাড় ধসে অন্তত 20 রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। কুড়িগ্রামের উলিপুরে তিস্তায় নৌকাডুবিতে নিখোঁজ 6 জনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। সকাল থেকে নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। বুধবার তিস্তায় নৌকাডুবির ঘটনায় 2.5 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নৌকার 18 যাত্রী পাড়ে সাঁতরে উঠলেও 6 জনের সন্ধান মেলেনি। নিখোঁজদের মধ্যে 4 জন একই পরিবারের বলে জানিয়েছে নৌকার যাত্রীরা। বুধবার সন্ধ্যায় উপজেলার সাদুয়া দামারহাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। পরে আয়শা খাতুন নামে 2.5 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের সন্ধানে গত রাত 1:30 পর্যন্ত অভিযানের পর সমাপ্ত হয় প্রথম দিনের উদ্ধার কার্যক্রম। ঢাকা নেপিত একাধিক বৈঠকের পরও রোহিঙ্গা প্রত্যাবাসনের এই আশার আলো। মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে থমকে যায় আলোচনাও। বাংলাদেশের সামনে 12 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চ্যালেঞ্জ আর নিজ দেশে অধিকার নিশ্চিতের দাবি রোহিঙ্গা জনগোষ্ঠীর। বাংলাদেশের কক্সবাজারে 34টি ক্যাম্পে 12 লাখের বেশি রোহিঙ্গার আশ্রয়। যদিও এই জনগোষ্ঠীর অজানা তাদের ভবিষ্যৎ। আদৌ নিজ দেশে ফিরতে পারবে কিনা তা এখনও অনেকটাই অনিশ্চিত। মিয়ানমারের আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। অনেকটাই পিছু হটেছে দেশটির সামরিক জান্তা। কয়েক দফায় বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিতে বাধ্য হয় বিজিপি ও সেনা সদস্যরা। এই অভ্যন্তরীণ সংঘাতে আরও ঝুলে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। যদিও স্বাভাবিক জীবনে ফেরার আশায় বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গারা সম্মান ও মর্যাদার সাথে দেশে ফিরতে চান তারা। ঠিকভাবে যদি আমাদের নিজ দেশে যেতে পারি, বিচারটা করে দিলে আমরা চলে যাব। আমার মিয়ানমার যাওয়ার খুব ইচ্ছে। বাংলাদেশ বা অন্য কোনো দেশে যেতে চাই না। শান্তি হলো আমাদের নিজের দেশে, তাই মিয়ানমার যেতে চাই। রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের নিজ দেশে ফেরা জরুরি বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। প্রত্যাবাসনের ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। আমাদের হাতে আসলে একেবারে আনন্দ দেওয়ার মতো কোনো সংবাদ নেই, বাট আমরা তো আশা করি যে রিপাট্রিয়েশন অবশ্যই হবে, এই মানুষগুলো তাদের দেশে ফিরে যাবে। সেরকম আশা করাটি ছাড়া বাংলাদেশের তো আর দ্বিতীয় কোনো পথ নেই এবং রোহিঙ্গাদেরও সেটি নেই। সরকারি হিসেবে উখিয়া এবং টেকনাফে বর্তমানে প্রায় 12 লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তবে বাস্তব চিত্র ভিন্ন। ক্যাম্প এবং দেশের অন্যান্য এলাকায় অন্তত 15 লাখ রোহিঙ্গা রয়েছে বলে ধারণা করা হয়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। মিয়ানমার গুলি করলে পাল্টা গুলি করা হবে, এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নিয়ে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। মন্ত্রী বলেন, সেন্ট মার্টিনসের ইস্যুতে সরকার মিয়ানমারের সাথে যোগাযোগ করেছে। তারা জানিয়েছে মিয়ানমার এই গুলি করছে না। এছাড়া মন্ত্রী বলেন, সাবেক আইজিপি বেনজিরের সম্পদের বিবরণ তিনি নিজে দেবেন। প্রমাণ না পাওয়া পর্যন্ত অপরাধী বলার সুযোগ নেই। আর সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের বিরুদ্ধে এখনও সুনির্দিষ্ট কোনো অভিযোগ হয়নি। এদিকে ঝিনাইদহের এমপি আজিম হত্যাকাণ্ডের তদন্ত শেষ হওয়ার আগে বিস্তারিত বলা যাবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের টেকনাফের কাছে কিছু নাব্যতা হারিয়েছে আমাদের নাফ নদীর, আমাদের পোর্শনে, কাজেই সেইখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না, যেতে হয় ওই মায়ানমারের অংশ দিয়ে। সেইখানেই এই বিপত্তিটা করে। কখনো মায়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরিশালের মৎস্য খাতে ক্ষতি 222 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন 86,000 মৎস্যজীবী। এছাড়া 2 পাড় ধসে গেছে কয়েক হাজার ঘের, দিঘি এবং পুকুরের। তালিকা তৈরি করে দ্রুত সহায়তার দাবি ক্ষতিগ্রস্তদের। বরিশালের সাতলা ইউনিয়নের 28টি গ্রামে প্রায় 400 হেক্টর জলাশয়ে মাছ চাষ করেন 5,500 মৎস্যজীবী। রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, চিংড়ি, পাবদা সহ অন্তত 20 প্রজাতির মাছ চাষ করা হয়।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ৯৪,০০০ পুকুর বিল ও ঘিরে এখনো মাছ শূন্য। মৎস্য চাষীদের অভিযোগ, মাছ চাষে প্রশিক্ষণ দেওয়া হলেও প্রাকৃতিক দুর্যোগে মাছ রক্ষায় নেই কোনো প্রশিক্ষণ। ক্ষতি পুষিয়ে উঠতে সহায়তা চান তারা। আমার 4টা ঘেরে 10 লাখ টাকার মাছ ছিল, এখন সেই 10 লাখ তো ভালো, 10 টাকার মাছ আমার ঘেরে নাই। সাতলা বলা হয় মাছের রাজধানী, কিন্তু এখন কিছু নাই, মাছের কোনো কিছুই নাই, সব ভাসকে গেছে। আমাদের তো সবসময় প্রশিক্ষণ দিছে মাছ চাষের, কিন্তু মাছ যে কিভাবে রক্ষা করব ওইটা আমরা শিখি নাই। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। বরাদ্দ পেলেই সহায়তা করা হবে। ৩০০ জনের বেশি একটা তালিকা করছি, যেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পাঠিয়েছি সাহায্যের জন্য। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে, অবশ্যই তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। মৎস্য বিভাগ জানিয়েছে, সহজ শর্তে ঋণ দেওয়া হলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবে মৎস্যজীবীরা। ক্ষুদ্র চাষিদেরকে তাদেরকে যদি কিছু প্রণোদনা দেওয়া যেত, তাহলে তারা আবার উঠে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করতে পারত। আর যারা বড় চাষি, কমার্শিয়াল চাষি, ব্যবসাভিত্তিক যে খামারগুলো আছে, তাদেরকে যদি সহজ শর্তে ঋণ দেওয়া যেত, তাহলে মনে হয় যে তারা আবার ঘুরে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে পারত। রিমালের তাণ্ডবে ভেসে গেছে বরিশালের ৯,২১৪ হেক্টর পুকুর, দিঘি, বিল ও খামারের মাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোর ও সিরাজগঞ্জের চলন মিল এলাকায় একের পর এক কৃষি জমিতে চলছে পুকুর খনন। অবাধ খননে পরিবেশের ভারসাম্য বিনষ্টের পাশাপাশি ক্রমাগত কমছে কৃষি জমি। দ্রুতই কার্যকরী পদক্ষেপ না নিলে চলন বিলে ফসল উৎপাদন কমার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। তবে প্রশাসন বলছে, অবৈধ পুকুর খনন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলন বিল, মাছ ও শস্যের বিপুল ভাণ্ডার। সম্প্রতি নাটোরে বিলের কৃষি জমিতে অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে পুকুর। বিঘ্ন ঘটছে স্বাভাবিক পানি প্রবাহ। বিলের পানি নামতে না পারায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা, কমছে ফসল উৎপাদন। প্রশাসন থেকে বন্ধ না করলে কোনদিন বন্ধ হবে না, এবং এই পুকুর কাটা বন্ধ করলে এখনো চলন বিলের কিছুটা সৌন্দর্য থাকবে। একই অবস্থা সিরাজগঞ্জে। গত কয়েক বছরে কেবল তারাস উপজেলাতে অবৈধভাবে ৩,০০০ পুকুর খনন করা হয়েছে। এতে বিল হারাচ্ছে তার বৈচিত্র্য, কমছে কৃষি জমি। এই অবস্থায় সচেতনতার কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পানি বাড়ানোর কোনো রাস্তা নাই। এই রাস্তা না থাকার কারণে আমাদের এই এলাকায় মানুষ, জনগণ, কৃষক মনে হয় আবাদ করে পারতেছে না। কৃষক ভাইদেরকে এখানে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই ভূমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করে এটা ঠিক না, এবং এতে আমাদের বিশেষ করে যে দানাদার শস্য, এটার উৎপাদন ব্যাহত হওয়ার। অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন। বলছে, চলন বিলের জীববৈচিত্র্য ও কৃষি সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন। যে পুকুরগুলো খনন করা হচ্ছে এটি আসলে অবৈধ এবং আইন বহির্ভূত। এগুলো কোনোভাবেই অনুমোদন নেওয়া হয় না, অনুমতি নেওয়া হয় না। এই চলন বিল, হালতি বিলের জীববৈচিত্র্য, বাস্তুসংস্থান, কৃষি প্রকৃতি রক্ষার জন্য আমরা সচেতনতা বৃদ্ধি সহ সকল কার্যক্রম গ্রহণ করছি। স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বিলের প্রাকৃতিক জলাশয়ের মাছ দিন দিন কমছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরের সড়ক এবং জনপথ অধিদপ্তর থেকে দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুপুর 12:30টার দিকে শহরের সড়ক এবং জনপথ ভবনের 3য় তলায় সহকারী প্রকৌশলী মোবারক হোসেনের কক্ষে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টেন্ডার বাক্স খুলে একটি দরপত্রে স্মারক নম্বর দেওয়ার সময় অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ সময় সহকারী প্রকৌশলী মোবারক হোসেন এবং একই অধিদপ্তরের অফিস সহকারী লক্ষ্মী লানিকে লাঞ্ছিত করে দরপত্র ছিনতাই করে নিয়ে যায় তারা। শেরপুর, জামালপুর, বনগাঁও ব্রহ্মপুত্র সেতু টোল আদায়ের ইজারার জন্য দরপত্রটি চলতি মাসের 11 তারিখে আহ্বান করা হয়। সোমবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। গত বছর 14,40,00,000 টাকায় সেতু টোল আদায়ের ইজারা নিয়েছিলেন মেসার্স রাব্বিনু ট্রেডার্স। রাজা নেই, রাজ্য নেই, তবে মাথা উঁচু করে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে কারুকাজ খচিত 1500 শতকের পুঠিয়ার প্রাসাদ। 450 বছরের পুরনো টেরাকোটার নিদর্শনে মুগ্ধ দর্শনার্থীরা। তবে পেশাদার গাইড সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় পর্যটকদের টানতে পারছে না রাজবাড়িটি। কর্তৃপক্ষ বলছে, বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা।
পীতাম্বরের অনুজ নীলাম্বর পুঠিয়া রাজবংশের প্রথম রাজা হিসেবে অধিষ্ঠিত হন 1576 সালে। 1949 সালে দেশের রাজপ্রথা বিলুপ্ত হলে শেষ হয় এই বংশের শাসন। তবে কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে 450 বছরের পুরনো প্রাসাদ, যা দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। রাজবাড়ির বিভিন্ন মন্দিরের দেয়ালে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ, যাতে ফুটে উঠেছে পৌরাণিক কাহিনী। টেরাকোটার কাজগুলো দেখেছি এবং সেটি মনে হয়েছে যে কান্তজীয় মন্দিরের মতো অনেকটা। সামনাসামনি এসে সবকিছু দেখে এরা আরো সমৃদ্ধ হলো, উপকৃত হলো এবং পুরাতন কিছু নতুন করে আবার জানতে পারলো। এখানে যতগুলো মন্দির আছে, পাশাপাশি এই ক্যাম্পাসটা পুরোটা গোছানো, চারিদিকে পরীক্ষা দেওয়ার পরিবেশটি। পর্যটন বিকাশে দক্ষ গাইড ও ভালো মানের থাকা খাওয়ার ব্যবস্থা না থাকায় পর্যাপ্ত পর্যটক টানতে পারছে না রাজবাড়িটি। অবশ্যই আমাদেরকে একটু বুঝিয়ে দেন, তাহলে আমরা জানতে পারবো আমাদের বাংলাদেশে যে এত সুন্দর একটি ঐতিহ্যময় স্থান থাকতে পারে। তো এখানে একটা আবাসিক হোটেল এবং ভালো গুড রেস্টুরেন্ট থাকলে আমার মনে হয় ফরেনাররা এখানে রাত্রি যাপন করতেন। তবে পুঠিয়া রাজবাড়িকে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পর্যটকরা যাতে এখানে নির্বিঘ্নে তাদের পরিদর্শন কার্যক্রম করতে পারেন, পাশাপাশি তাদের আবাসস্থলের ব্যবস্থা হয় এবং ওয়াশরুমের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, সে ব্যাপারে জেলা প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের সম্মানিত পর্যটকদের সম্মানের সাথে এখানে আসার যে ব্যবস্থা, সেটি আমরা করতে পারব। বর্তমানে রাজবাড়ির চারপাশে রয়েছে বিভিন্ন ডিজাইনে চুন সুরকি দিয়ে তৈরি 7টি টেরাকোটা মন্দির, 2 ডজন মঠসহ ধ্বংসপ্রায় অনেক পুরাকীর্তি। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।